আসসালামু আলাইকুম। আজ পহেলা জুলাই 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধের মধ্যেও আমেরিকাকে টেক্কা দিয়ে চীনের বাজিমাত। পশ্চিমবঙ্গে হালাল মাংস বিক্রি করলেই হত্যার হুমকি। খোদ ইসরায়েলে এবার ইরানের পক্ষে মার্কিন নাগরিকের মিশন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির জেরে সৃষ্ট সংকটে এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র সুস্পষ্ট বিজয়ী হিসেবে চীনের নাম উঠে এসেছে। ভূ রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া গ্রুপের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। এশিয়া গ্রুপ প্রকাশিত প্রতিবেদনে বলেছে, হরমুজ প্রণালী সংকট থেকে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও পণ্যের বাজারের অস্থিরতা সফলভাবে মোকাবেলা করেছে চীন। একই সঙ্গে এই সংঘাতের ফলে তৈরি হওয়া অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিবর্তন থেকেও লাভবান হওয়ার অবস্থানে রয়েছে দেশটি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকারি ও সামরিক স্থাপনায় যৌথ হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহনের এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দেয়, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে এশিয়ায়। প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আগে এই জলপথ দিয়ে পরিবাহিত তেলের প্রায় 80% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 90%ই এশিয়ার বাজারে যেত। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য উল্লেখযোগ্য পরিমাণে এই পথেই পরিবহন করা হতো। গবেষণায় চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান দেশগুলোর ওপর সংকটের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। উৎপাদন শিল্প, জ্বালানি ও কৃষি সহ বিভিন্ন খাতে এর প্রভাবও মূল্যায়ন করা হয়। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মধ্যপ্রাচ্য অভিযান থেকে সৃষ্ট সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে চীন। কারণ বিশাল তেল মজুদ এবং নবায়নযোগ্য জ্বালানিতে ব্যাপক বিনিয়োগের কারণে অন্যান্য দেশের তুলনায় জ্বালানি সংকটের ধাক্কা অনেক কম অনুভব করেছে দেশটি। দীর্ঘদিন ধরেই কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তুলেছে বেইজিং। গত বছর কম দামের সুযোগ নিয়েও আরও বড় আকারের তেল মজুদ করেছে দেশটি। বৈশ্বিক জ্বালানি নীতি বিষয়ক কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষক এরিকা ডাউন্সের বিশ্লেষণ অনুযায়ী 2025 সালে চীনের অপরিশোধিত তেল আমদানি দৈনিক 1,11,00,000 ব্যারেল থেকে বেড়ে 1,16,00,000 ব্যারেলে পৌঁছায়। এর মধ্যে অতিরিক্ত আমদানির 80%-রও বেশি সরাসরি মজুত করা হয়। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চীনের মজুত তেল 2025 সালের আমদানি হারের 104 দিনের চাহিদা পূরণে সক্ষম ছিল। একই সময়ে নবায়নযোগ্য জ্বালানি খাতেও ব্যাপক বিনিয়োগ করেছে চীন। গত বছর দেশটি 315 গিগাওয়াট নতুন সৌর বিদ্যুৎ সক্ষমতা যুক্ত করেছে, যা বিশ্বে নতুন স্থাপিত মোট সৌর বিদ্যুতের অর্ধেকেরও বেশি। এর আগের বছর যুক্ত হয়েছিল 277 গিগাওয়াট। 2030 সালের মধ্যে দেশের মোট জ্বালানির অর্ধেক জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে বেইজিং। একই সময়ে বায়ু ও সৌরশক্তির অংশ 2025 সালের 22% থেকে বাড়িয়ে 30% নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এখনো চীনের মোট জ্বালানির 25%-এর বেশি কয়লা ভিত্তিক, তবে নবায়নযোগ্য জ্বালানির অংশ দ্রুত বাড়ছে। এশিয়া গ্রুপের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে 1.4 টেরাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ সক্ষমতা চালু থাকা এবং 90 থেকে 100 দিনের অপরিশোধিত তেলের কৌশলগত মজুদ থাকায় আঞ্চলিক অন্য যে কোনো দেশের তুলনায় প্রাথমিক ধাক্কা সবচেয়ে ভালোভাবে সামাল দিয়েছে চীন। এছাড়া সংকটের কারণে অন্যান্য দেশ যখন পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে, তখনও লাভবান হচ্ছে বেইজিং। সৌর প্রযুক্তি ও অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি সরঞ্জামের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় আধিপত্য রয়েছে চীনের। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির কম দামে এসব পণ্য বিদেশে রপ্তানি করছে, যা পশ্চিমা দেশগুলোর নিজস্ব শিল্পের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চীনের বৈদ্যুতিক গাড়ি রপ্তানি মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় 110%-এর বেশি বেড়েছে। একইভাবে এপ্রিল মাসে সৌর প্যানেল রপ্তানি বেড়েছে 60%। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং। মে মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেছিলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই দুই দেশই। তবে এশিয়া গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, এই সংকটের কারণে যুক্তরাষ্ট্রকে এমন একটি অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে তুলে ধরার সুযোগ পেয়েছে বেইজিং, যার মধ্যপ্রাচ্য নীতি পুরো বিশ্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তাইওয়ান ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল চায়না হাবের নন রেসিডেন্ট ফেলো ওয়েন তি সুং বলেন, এই সংকট ভবিষ্যতে তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে চীনকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে, কারণ শত্রুতাপূর্ণ পরিবেশে সমুদ্রপথে জাহাজ পরিচালনার জটিলতা এই সংকটে স্পষ্ট হয়েছে। তবে বেইজিং এই সংকটকে অস্তিত্বের হুমকি হিসেবে নয়, বরং এমন একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে যা দক্ষতার সঙ্গে মোকাবেলা করা এবং সুযোগে পরিণত করা সম্ভব। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ২০ বছর বয়সী এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল সহ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের বৃহত্তর এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দাদের সন্দেহভাজন নজরদারির আওতায় ছিলেন। অভিযোগ রয়েছে তিনি ইরানের গোয়েন্দা সংস্থার নির্দেশে ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি তুলতেন। প্রতিটি দায়িত্ব সম্পন্ন করার বিনিময়ে তিনি কয়েকশো ডলার করে পারিশ্রমিক পেতেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গত ৯ জুন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত এর সহযোগিতায় এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তবে এই অভিযানে কোন কোন বিদেশি গোয়েন্দা সংস্থা তথ্য সহায়তা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে মামলা দায়ের করা হবে। এবার পড়শির খবর। কলকাতার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা যাদবপুরে চরমপন্থী গোষ্ঠী বজরং দলের সমর্থকদের বিরুদ্ধে মুসলিম মাংস বিক্রেতাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার একটি অত্যন্ত উদ্বেগজনক অভিযোগ উঠেছে। অমুসলিম বিক্রেতাদের অবিলম্বে ব্যবসা বন্ধ করার অথবা এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই ঘটনাটি প্রকাশ্যে আসে, যেখানে জঙ্গি গোষ্ঠীটির এক সমর্থককে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর ভাষায় হুমকি দিতে দেখা গেছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলতে শোনা যায়, এখানে যখন হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ তখন তোমরা কেন মাংস কাটা এবং বিক্রি করার কাজ করছো। ভিডিওটির সঠিক তারিখ এবং নির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া না গেলেও সেখানে ওই ব্যক্তি দাবি করেন যে তৃণমূল কংগ্রেসের দিন শেষ হয়ে এসেছে। একই সাথে বিক্রেতাদের চরম সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, হালাল বিক্রি বন্ধ করো, যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে চলে যাও। মাংস বিক্রেতাদের মল্লিকপুরের মতো মুসলিম প্রধান এলাকায় চলে যাওয়ারও নিদান দেন তিনি। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক প্রভাব বৃদ্ধির সমান্তরালে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বা হেইট ক্রাইম আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম সিয়াসাত.কমের তথ্য অনুযায়ী শুধুমাত্র গত মে মাসেই রাজ্যে এই ধরনের অন্তত 10টি ঘটনার খবর পাওয়া গেছে। যাদবপুরের এই সাম্প্রতিক ঘটনাটি সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক এই বিতর্কটি আরও গতি পায় যখন বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই জানান যে তিনি মূলত হিন্দুদের জন্যই কাজ করবেন যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, নন্দীগ্রামের হিন্দু জনগণ আমাকে পুনরায় জয়ী করেছেন, আমি নন্দীগ্রামের হিন্দুদের জন্যই কাজ করব। যাদবপুরের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে চলমান বিতর্ক ও অনিয়মের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দিল্লির রাজনৈতিক অঙ্গন। এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছেন প্রখ্যাত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। অনশন স্থল থেকে কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যুব সমাজের এই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে যদি উপেক্ষা করা হয় তবে ভারতের তরুণ প্রজন্ম পথ হারিয়ে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের মতো সহিংস আন্দোলনের দিকে ঝুঁকে পড়তে পারে। ককরোচ জনতা পার্টির উদ্যোগে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত অনির্দিষ্টকালের অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন ওয়াংচুক। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের দাবিতে শত শত শিক্ষার্থী যন্তর মন্তরে অবস্থান নিয়েছেন। যন্তর মন্তরে অস্থায়ী বিছানায় শুয়ে এক বিশেষ সাক্ষাৎকারে সোনম ও ওয়াংচুক বলেন, সত্য ও অহিংসা আমার পথ, আর ন্যায় বিচার আমার লক্ষ্য। আমি কখনোই অনাহারে থাকতে চাই না, কেউই চায় না, কিন্তু যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন আমি পিছিয়ে আসি না।
তিনি ভারতের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ উপায়ের যদি মূল্যায়ন না করা হয় তবে যুব সমাজ ধরে নেবে যে শান্তির কোনো মূল্য নেই। এর ফলে দেশে চরমপন্থী চিন্তাধারার উত্থান ঘটতে পারে। সম্প্রতি বাংলাদেশে সংঘটিত বড় ধরনের ছাত্র আন্দোলন এবং নেপালের রাজনৈতিক পট পরিবর্তনের উদাহরণ টেনে তিনি বলেন, সরকার যদি অহংকারী মনোভাব দেখায় এবং কোনো দায়বদ্ধতা স্বীকার না করে তবে ভারতও একই ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। ওয়াংচুক জানান, সাম্প্রতিক প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি, চরম একাডেমিক চাপ এবং পরীক্ষার ফল বিপর্যয়ের কারণে ভারতে প্রায় 20 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এই ঘটনাগুলো দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ একটি ইতিবাচক প্রাথমিক পদক্ষেপ হতে পারে, তবে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গভীর সংস্কার প্রয়োজন। শিক্ষা খাতে বড় অঙ্কের বিনিয়োগ না করলে 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন কেবলই ফাঁকা আওয়াজ হয়ে থাকবে। এদিকে চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, অনশনের কারণে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। আজ সকালেই তার রক্তের শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে 66-তে নেমে এসেছে। তা সত্ত্বেও তিনি আন্দোলনকারীদের শান্ত থাকার এবং কর্তৃপক্ষের দিকে তিক্ততার বদলে ফুল বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয়, আসন্ন সংসদের বাদল অধিবেশনের আগে সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনের ডাকে সাড়া দেয় নাকি নীরবতার কৌশল বজায় রেখে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে লিওনেল মেসির গোল রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়েও নিজের লক্ষ্য নিয়ে বিন্দুমাত্র বিচ্যুত নন কিলিয়ান এমবাপ্পে। ব্যক্তিগত রেকর্ড বা গোল্ডেন বুটের চেয়ে আগামী 19 জুলাই নিউ ইয়র্কের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরাই তার একমাত্র ধ্যান জ্ঞান। সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পর ফরাসি অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, মেসির ব্যক্তিগত রেকর্ড নিয়ে তিনি ভাবছেন না, তার মূল মনোযোগ শুধু ট্রফিতে। নিউ ইয়র্ক বা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে শেষ 32-এর লড়াইয়ে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান রানার্স আপ ফ্রান্স। দলের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জোড়া গোলের সুবাদে চলতি বিশ্বকাপে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে 6টি, যার মাধ্যমে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সাথে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। একই সাথে বিশ্বমঞ্চে নিজের 18তম ম্যাচে 18তম গোল করে মেসির সর্বকালের বিশ্বকাপ রেকর্ডের 19 গোল একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন 27 বছর বয়সী এই ফরাসি ফরওয়ার্ড। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসির রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আগেও বলেছি, আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব দূরে যাওয়া, 19 জুলাইয়ের ফাইনালে খেলা এবং ট্রফি নিয়ে এখানে ফিরে আসা। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোচ্ছি। অবশ্যই আপনি যত বেশি গোল করবেন তালিকায় তত উপরে উঠবেন, এটা নতুন কিছু নয়। মেসির প্রতি সম্মান জানিয়ে এমবাপ্পে আরো যোগ করেন, আমি নিশ্চিত যে লিও মেসি এই টুর্নামেন্টে আরো গোল করতে যাচ্ছে, তাই আমি ব্যক্তিগত এসব সংখ্যা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছি না। আমার পুরো মনোযোগ পরবর্তী প্রতিপক্ষ এবং আমাদের মূল লক্ষ্য অর্থাৎ ফাইনালের দিকে। আগামী শনিবার ফিলাডেলফিয়ায় শেষ 16-এর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে দিদিয়ের দেশমের ফ্রান্স। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আলট্রা ডিফেন্সিভ ফুটবল খেলে টাই ব্রেকারে বিদায় করা প্যারাগুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছে না লে ব্লুজরা। এমবাপ্পে সতীর্থদের সতর্ক করে বলেন, প্যারাগুয়ে ম্যাচের আগে আমাদের কিছু জায়গায় আরো উন্নতি করতে হবে, তবে আমাদের গোল করবার যে সহজাত ক্ষমতা রয়েছে তা আমাদের সবসময় ম্যাচে এগিয়ে রাখবে। অন্যদিকে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি আগামী শুক্রবার শেষ 32-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবেন, যেখানে নিজের গোল সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে তার সামনে। এমবাপ্পে বনাম মেসির এই দূরপাল্লার দ্বৈরথ 2026 বিশ্বকাপকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব, যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।